এই অল্প বয়সে তোমার বাবাকে বিয়ে করে ভুল করেছি। কারণ তোমার বাবার সাথে তো আর আমার যায় না, বুঝতে পারছো? আগে জানলে তোমাকে বিয়ে করতাম। আমি কি আর জানতাম যে তোমার বাবার সংসারে তোমার মতো এত বড় একটা ধামড়া ছেলে বাস করতেছে? উম? এটা যদি জানতাম তাহলে তোমার উপরেই একটা আমার সুযোগ ছিল। কিন্তু কপালের কি দশা। আচ্ছা, যাই হোক, শোনো বাবা, তোমার বাবাও তো চাকরিতে গেছে, তুমিও তো চিটাগাং গেছো, তো তোমার বাবা তো বাসায় নেই, তুমি কি ফিরবা বাসায় অতি দ্রুত? তখন আমার ছেলে বলে যে হ্যাঁ আম্মু, আমি খুব দ্রুতই চলে আসছি। আর বাবা তো যেহেতু আসছে 1 মাসের আগে, তো আর বাড়িতে ফিরবে না, ততক্ষণে আমি বাড়িতে যেয়ে সেরে আসবো। তখন আমি বললাম যে হ্যাঁ, এটাই একটা সুযোগ, যাই, তুমি দেরি না করে দ্রুত চলে আসো। কারণ তোমার বাবার আসতে এখনো 1 মাস সময় আছে। এই 1 মাসের মধ্যে 2-4 দিন তুমি এখানে থেকে যাও। কারণ তোমার বাবা থাকলে তো আর তোমাকে আমি হাতে পাই না, বুঝতে পারছো? তখন আমার সৎ ছেলেটা বলে যে ঠিক আছে আম্মু, আমি আসছি, তুমি কোনো টেনশন করো না। আর এটাই একটা সুযোগ, যায়, সুযোগকে কাজে লাগাতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, দেরি করো না। তারপরে সে চলে আসলো। আসার পরে সে 3 দিন আমার সঙ্গে, যাই হোক, একটা সুযোগ পেয়েছিল তো যথেষ্ট করা করলো। কিন্তু তারপরে হঠাৎ ওর বাবা ফোন করছে বাড়িতে। বাড়িতে ফোন করে বলে কি যে বাড়িতে কি আমার ছেলে গেছে নাকি? ওকে তো ফোন করলে ও এটা সেটা বলে। তখন আমি বললাম যে হ্যাঁ, ও একটু অসুস্থ হয়েছিল তো তাই চলে আসছে, ও 2 দিন থেকে আবার চলে যাবে। তখন ওর আব্বু বলে যে কেন, এই কয়দিন আগেই ও আসলো আর এর মধ্যেই আবার ও বাড়িতে ছুটিতে চলে গেল, মাঝে মধ্যে এরকম যায়, ব্যাপারটা কি? আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না। তখন আমি বললাম যে এই তুমি কেমন ছেলের বাবা, ছেলের উপরে তোমার বিশ্বাস নাই? তুমি এই ছেলেকে সন্দেহ করো? ছেলে অসুস্থ হয়েছে, বাড়িতে চলে আসছে, 2-4 দিন একটু রেস্ট নেবে, তারপর আবার চলে যাবে। এতে সমস্যা কোথায় তোমার? আর এরকম কথা বলো কেন? তোমাদের বাবা বেটার মধ্যে কি বিশ্বাস নেই নাকি? আমি কিছু বুঝি না। তখন ওর আব্বু বলে যে ঠিক আছে, আচ্ছা, ও সুস্থ হলে ওকে পাঠিয়ে দাও। আমি একটু খোঁজ খবর নিতে যেয়ে দেখলাম যে ও বাড়িতে গেছে, তাই একটু ফোন করছিলাম। আচ্ছা, সমস্যা নেই। তখন যাক, এই ঝামেলাটা তো গেল। তারপরে আমার সৎ ছেলে 3 দিন না 4 দিন থাকলো। থাকার পরে মানে আসলে ওর বয়সটা আর আমার বয়সটা একদম সমবয়সী। আমারও আগে বিয়ে হয়েছিল একবার, সেখানে আমার স্বামীটা দুনিয়া ছেড়ে চলে গেল। পরে দ্বিতীয় স্বামী হচ্ছে ওর বাবা হলো। আর আগে কি জানতাম যে আমার এই হাজবেন্ডের এত বড় একটা ছেলে আছে? আমি যদি জানতাম তাহলে তো ওর বাপকে না করে ওকে বিয়ে শাদী করতাম। কিন্তু কপালের আসলে দশা এটা, বুড়ো মানুষের ঘর করতে হবে, তাই এই পথ আমাকে বেছে নিতে হচ্ছে। কারণ ওর বাবা কি দিয়ে আমার হয় না আসলে। ওর বাবা মুরব্বী হয়ে গেছে তো, আমার সঙ্গে সে তাল মিলিয়ে সংসার করতে পারে না। আমাকে আসলে আমার কোনো কিছুই হয় না। তো এইটা আমি ভাবতে ভাবতে একদিন ঠিক করলাম যে এটা করা যায়। যেহেতু তার ছেলেটা তো অনেক বড় হয়ে গেছে, আর তাকে দিয়ে যদি আমি টোলালাই বলে, আমি তো আর আপন মা না, সৎ মা, সমস্যা কোথায়? এখানে কোনো সমস্যা নেই। তো সিদ্ধান্ত নিয়ে তার সঙ্গে দিনের পর দিন ভাব শুরু করলাম, কথাবার্তা রোমান্টিক, খুব সুন্দরভাবে তার সঙ্গে এই সমস্ত একটু একটু করে তাকে আকর্ষণ দিতে লাগলাম। কিন্তু দেখি যে না, সেও আমার তালে তাল মিলিয়ে সুন্দরভাবে আমার সঙ্গে এইভাবে সায় দেয় কথায়, সে রাজি। আর এইটা আমি আমার কাছে খুব আনন্দের একটা বিষয় হলো যে যাক, জীবনটা তো আর একদিনের না, যে কদিন আসলে সম্ভব হয় আমার সৎ ছেলেকে দিয়ে না হয় আমি আবার অভাবটা পূরণ করে নেব। তো সে, তাকে আমি মাঝে মধ্যে যখনই এইভাবে কল করতাম, ডাকতাম, তো সে আসতো, এসে বলে কি যে কেন যে তুমি এই ভুলটা করছো। আমাকে বলে যে আম্মু, তুমি কেন এই ভুলটা করছো? এই ভুলটা তুমি করার আগে একবার ভাবছিলে না? আমার ফ্যামিলির খোঁজ খবর কেন নিলা না তুমি? যদি একবার খোঁজ নিতে তাহলে তো আমার খোঁজটা পাইতে যে এই ফ্যামিলিতে মানে বিবাহযোগ্য একটা ছেলে আছে। তাহলে তুমি আমার সঙ্গে এরকম করতে, কারণ তুমি দেখতে শুনতে এত সুন্দর, চেহারা রূপ তোমার। আর তুমি এই এই বয়সে এসে আমার বুড়ো বাবাকে বেছে নিলে। তো যাই হোক, আসলে কপালে থাকলে ঠেকাই কে? এটা তোমার কপাল দশা। তো যাই হোক, তুমি যতদিন আছো অতদিন তো আর আমার বিয়ে শাদী করতে হবে না। মোটামুটি তোমাকে দিয়ে, যাই হোক, আমার জীবনটা তোমার আদর্শ আগে, আমার জীবনটা আমি পার করে দিতে পারবো যতদিন। আর আমার বাবা যদি
একসময় অচল হয়ে যায়, বুড়ো হয়ে যায়, কর্মহীন হয়ে যায়, তখন তো তোমাকে আমার এই সংসার থেকে চলে যেতে হবে। তখন নয় তোমার দায়িত্বটাও আমি নিয়ে নেব, সমস্যা কোথায়? তুমি আমার সংসারে থেকে যাবে। তখন আমি বললাম যে বাহ, এত সুন্দর আশ্বাসের কথা, তাহলে তো আমার আর এই সংসার ছেড়ে কোথাও যেতে হবে না, খুবই ভালো কথা তো। তখন আমি বললাম যে তুমি আজকে বড় একটা টেনশন থেকে আমাকে বাঁচালে, কারণ আমি ভাবতেছিলাম যে তোমার বাবার সংসারে আর কতদিনই বা থাকবো। তোমার বাবা যদি সেও বুড়ো হয়ে গেছে, দুনিয়া ছেড়ে যায়, তাহলে তো আবার আমার এই সংসার ত্যাগ করে আবার নতুন কোথাও চিন্তা ভাবনা করতে হবে। কারণ এক ঘর মেরে আসছি, এখানে তো আর এটা হচ্ছে দ্বিতীয় ঘরে। এখান থেকেও যদি আমার জীবনটা কপাল দশা হারিয়ে যায়, তাহলে কত সমস্যা, কত চিন্তা ভাবনা। একটা বিধবা মেয়ের জীবনে অনেক চিন্তা ভাবনা থাকে। যাই হোক, সেটা বাবা তুমি আমাকে মুক্ত করলে এই টেনশন থেকে। আমি তোমাকে মানে যা কিছু উপহার দেব, নিজের মন থেকে উজাড় করে দেব, তোমার যেমন খুশি, যত খুশি আমার কাছে তুমি যা চাইবা, যেভাবে তুমি করতে চাও সেভাবেই তোমাকে দেবো। তোমাকে খুশি করার জন্য আমি থাকলাম, তুমি শুধু আমাকে একটু সাপোর্ট করো বাকি জীবনটার জন্য, বুঝতে পারছো? তখন আমার ছেলে বলে, আরে আমি যদি এখন প্রস্তাবে কোথাও কোনো মেয়েকে বের অফার করি, তো সেই মেয়ের চেয়ে তুমি হাজার গুণ সুন্দরী, হাজার রূপবতী। আসলে কপালের দশা, তাই তুমি আমার বুড়ো বাবার সংসারে এসে পড়ছো, এই নিয়ে কোনো টেনশন করো না তো। তখন আমি হেসে দিয়ে বললাম যে বাহ, এত সুন্দর কথা, এই কথাটাই তো তোমার মুখ থেকে আমি শুনতে চেয়েছিলাম বাবা। তুমি আসো বাড়িতে এসে, মানে যখনই তোমার এরকম ক্ষুধা লাগবে তুমি আসবে আমার কাছে এসে, ভরপুর তোমার মনের শান্তি করে তারপরে তুমি বাড়ি থেকে যাবে। আর আমি তো তোমার মা, আমি তোমাকে যথেষ্ট দিব, এটা মানুষও মাইন্ড করবেন না, মানে আশপাশে মানুষও কেউ এটা কিছু মনেই করবে না, বুঝতে পারছো? আর তোমার বাবা যদি মাঝে মধ্যে এরকম তোমাকে সন্দেহ করে, তুমি অসুখের বাহানাটা দেখাবা যে আমি অসুখ বিসুখ হয়েছিল, এই জন্য হয়তো ছুটিতে বাড়িতে গেছিলাম, আবার চলে আসছি, তখন ব্যাস ঝামেলাটা কেটে যাবে। তো এরপর থেকে বন্ধুরা, আমার এই সৎ ছেলে মানে আমাকে দিনের পর দিন খুব করে মানে ইয়ে করতো। মানে আমারও ওর বাবা তো আসলে ওইভাবে ইয়ে পারতো না, মানে ওর বাবা ওইভাবে সেবা যত্ন দিতে পারতো না। আসলে আমার যেটা দরকার এ বয়সে, এটা তো সম্ভব না। তাই ছেলে নিজেই আসলে ওই দায়িত্বটা নিয়ে আমাকে জীবনটা পরিচালনা করতো। আমার যত খরচ, এক্সট্রা যা কিছু দরকার হতো প্রয়োজনীয়, এবং আমার সমস্ত কিছু দায়িত্ব ওই ছেলেই নিল। এরপর থেকে আমি মানে জীবনে একদম মহা মহা খুশি। মানে এর চেয়ে আর যেন কেউ কোনো নারী খুশি হতে পারে না। কারণ আমি এই এই রসা ছিঁড়ে পড়লেও আমাকে ধরার লোকটা থাকলো, এইটা ভেবে আমি খুব খুশি মনেই তাকে আমার সবকিছু উজাড় করে দিতে থাকলাম দিনের পর দিন। ওর বাবা বুঝতেই না যে আমার বউ এত খুশি কেন, কারণ আমি যে অন্য দিক থেকে সবকিছু সেরে দিচ্ছি, এটা তো ওর বাবা জানতো না। ওর বুড়ো বাবা ওই কোনো রকম একটু, তারপরে ওই চলে না, এই আর কি। হ্যাঁ, বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও, তাহলে আমি খুশি। সবাই ভালো থাকবা, ধন্যবাদ। বন্ধুরা, আমার একটা ছেলে আর একটা মেয়ে। তো আমার মেয়ের জন্মদিনে বিশাল বড় একটা অনুষ্ঠান করলাম, কিন্তু আমার বাড়িতে মানে যে কয়টা রুম ছিল, আত্মীয় স্বজন খাওয়া দাওয়া শেষে অনেকেই দূর দূরান্ত থেকে আসছিল, তারা আর কেউই গেল না। অনেকেই গেল, অনেকেই থেকে গেল। তো তাদের শোয়ার ব্যবস্থা করার জন্য মানে আমার সব রুমে আমি তাদের তো আর খারাপ জায়গা শোয়া দিতে পারি না। তো সবাইকে রুম ছেড়ে দিয়ে শোয়ার জায়গা করে দিলাম। আমার মেয়ে, তার বাবা, মানে তারা আলাদা একটা রুমে থাকলো, আর আমি স্টোর রুমে নিচতলায় যাই। স্টোর রুমে হচ্ছে বিছানা দিয়ে মানে আমি আর আমার ছেলে দুজনে এক রুমে ঘুমালাম, মা ছেলে মেয়ে। তো আমার ছেলে বাইরে যাই হোক আড্ডা মাড্ডা মারতেছিল, আমি চুপচাপ ঘুমায় পড়ছি স্টোর রুমে। এখন ওর আব্বু আমাকে বলছিল যে তুমি যাই করো না করো স্টোর রুমে ঘুমায়ও না, অন্তত এই ফ্লোরের উপর তলায় মেঝেতে হলেও একটু ঘুমাও। তো আমি এটা না মেনে আমি দেখলাম যে আসলে যারা আমার মেহমান, তাদের তো আর খারাপ জায়গায় শুতে দেওয়া যায় না। তাদেরই আমি সব খাট বিছানা রুম ছেড়ে দিয়ে আমি আসলে স্টোর রুমে যেয়ে মানে শোয়ার ব্যবস্থা করলাম। কিন্তু আমাদের স্টোর রুমটা এতটা নোংরা ছিল না, মোটামুটি বেশ ভালোই ছিল।
তাই ওখানে শোয়ার ব্যবস্থা করলাম। আর আমার ছেলেটা আমাকে বললো, জামু মানে স্টোর রুমেই না হয় তুমিও ঘুমাও আমিও ঘুমাই। তাই বললাম ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, তুমি বাইরের থেকে ঘুরি ঘাড়া তোমার বন্ধু বান্ধব তাদেরকে বিদায় আদায় করে দিয়ে তুমি এসে এখানে শুয়ে পড়ো। তাই বলে আমি একটু দরজাটা মেলাই দিয়ে আমি নিজে ঘুমায় পড়লাম। তো যাই হোক, তখন প্রায় রাত 12টা বা 12:30 বাজে এরকম একটা সময়। তখন আমার ছেলেটা কখন আসছে আমি তাও জানি না, মানে আমি সারাদিন মেহমানদারি করে মানে আমি ক্লান্ত ছিলাম। তো স্বাস্থ্য ভালো মোটা সোটা মানুষ, আমি ওই ফ্যান ছেড়ে দিয়ে মানে আরামে রিল্যাক্স একটু ঘুমাচ্ছিলাম, মানে কখন যে ঘুমিয়ে গেছে আমি নিজেও জানি না। কিন্তু অর্ধেক রাতে হঠাৎ আমি ঘুমের মাতালে খুবই যেন আমার আমি অস্থির, কষ্ট হচ্ছে আমার। কিন্তু ভাবলাম যে কিরে এরকম হচ্ছে কেন, মানে আমার এইরকম। তারপরে আমি একটু নড়ে চড়ে ঘুরে শুতে যাই, দেখি আমার উপরে ভারী কিছু একটা চেপে আছে। তো এইটা অনুভব করে মানে ঘরের মধ্যে রুমের মধ্যে বাতিটাও নেবানো ছিল, লাইটটা বন্ধ ছিল, আর যা অনুমান করতে পারিনি। তারপর হঠাৎ মনে হলো যে আমার ছেলেটা তো আমার পাশেই শোয়ার কথা, কিন্তু কই ও নেই, আর আমার এইটা এরকম ভার ভাল লাগছে কেন এতটা, মানে আমার যেন দম বন্ধ হয়ে আসছে এরকম একটা ভাব লাগতে লাগলো। তারপরে আমি যাই হোক ধাক্কা দিয়ে খুব চাপাচাপি করে হাত দিয়ে সরাই দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু তবুও দেখি সরে না। তো হঠাৎ একটা হাত এসে যেন আমার মুখ চেপে ধরলো। তা আমি এইটি অনুভব করি কি ব্যাপার, আমার মুখটা আবার চেপে ধরে গেল। তো এখন এইটা অনুভব করতে যাই দেখি যে ওদিকেও কামসারা, মানে সেট করে ভিতরে গেতে দিচ্ছে। তো এইটা আমি আসলে পরে যখন ঘুম ভেঙে গেল ভালোভাবে তখন আমি বুঝতে পারলাম। তখন যাই হোক খুব জোরাজোরি করে সরাই দিলাম, তখন দেখি যে না আমার ছেলেই তো। আসলে ও ঘুমের মাতাল, আমি ঘুমায় রয়েছি, সে এসে মানে আমাকে এইভাবে ইয়ে করতেছে। তো আমি তাকে বললাম যে তুমি তুমি এটা করতেছে কেন? আর তখন বলতেছে যে আম্মু আমি তোমার মুখ চেপে ধরছি এই জন্য যাতে তুমি মানে চিল্লায় বা কাউকে কোনো কিছু না বলো, এই জন্য তোমার মুখে হাত দিয়ে আমি রাখছিলাম যে ঘুমের ঘুমের ঘরে যদি তুমি উঠে পড়ো। তখন বলতেছে যে কি অবস্থা তোমার, কত দূর? তো তখনও হেসে দিয়ে বলছে যে যা হওয়ার হয়ে গেছে, মানে শেষ। আমি অনেকক্ষণ ধরেই তো চলতেছি, তুমি ইয়া তো ঘুমাইতে পারো, আর তুমি এইভাবে ঘুমাইলে কিচ্ছু টের পাও না, এটা আসলে আমি আজকে বুঝলাম। মানে আমি অনেক কিছু করে ফেলছি কিন্তু তুমি কিছুই টের পাও নাই। তখন আমি শুনি অবাক, কি ব্যাপারে ও বলে কি, আসলে কি সত্যি নাকি? তো পরে আমি কিছুক্ষণ পরে ওর কথা শুনে মানে আমি একটু মানে কেমন যেন একটা অবাক হয়ে গেলাম, ওর অবাক দৃষ্টিতে তাকায় রলাম ওর দিকে। তারপর আমি বলতেছি যে মুখটা ছাড়ো, তুমি কোনো কিছু, আমি কাউকে কিছু বলবো না, তুমি না আমার ছেলে, তো তোমার কথা আমি কি কাউকে বলি? যাই হোক আমার কাছে কেমন যেন একটা মানে ব্যথা বা অসহ্যকর মনে হচ্ছিল, আর কেমন যেন আমার মধ্যে একটা বিরক্তকর লাগতেছিল। তখন আমি বাথরুমে গেলাম, যে যাই হোক বাথরুমে যাই নিজে একটু পরীক্ষা করে দেখলাম যে তাই তো, মানে সবকিছু এরকম এলোপাতাড়ি ভেজা। তো এইটা অনুভব করে আমি বুঝলাম যে সারছে তাহলে, মানে আমি যতক্ষণে ঘুমাইছিলাম এর মধ্যে সবই হয়ে ও মানে ও সেরে ফেলছে। তো এইটা ইয়ে করে আমি একটু খুব ক্লান্ত বোধ করতেছিলাম, আসলে সারাটা দিন মেহমানদারি করছি তো মানে শরীরটাও ভালো ছিল না। আর এর মধ্যে যে ও এসে আমার ঘুমের ঘরে এরকম করে সবকিছু করে ফেলছে, কতক্ষণ ধরে বা করছে কে জানে। তারপরে আমার যখন ঘুমটা ভাঙছে তখন তো আমি নড়চড়া করে মানে কোনো একটা কিছু ভারী অনুভব করে ধাক্কা দিচ্ছিলাম, কিন্তু ও বরং সে একটা হাত এসে যেন অন্ধকারে আমার মুখটা চেপে ধরছে। তখনই আমি খুব পাঁচটা করে বুঝতে পারলাম যে আমার ছেলে। তো তখন যাই হোক ওকে কিছু বললাম না, না বলে ওকে আমি বললাম যে ঠিক আছে তুমি এটা যখন করছো ঠিক আছে, তুমি এই রুমে ঘুমাও, আমি আসলে তোমার কাছে এটা আশা করিনি বাবা, আর আমি এটা কাউকে বলবো না। আমি রুম থেকে বের হয়ে যাচ্ছি, আমি অন্য ফ্লোরে যেয়ে ঘুমাই, তোমাকে বিশ্বাস নেই, তুমি আবার কখন কি তোমার হয় কাকে মনে করে কি করো। তখন ও আমাকে বলতেছে যে একটা কথাও বলবা না, তাই বলে আমার মানে চুল চেপে ধরছে, ধরে বলতেছে যে এখানে চুপচাপ ঘুমায় পড়ো। তো আমি যাই হোক মনটা মানে আমার অখুশি লাগতেছিল। আমি বাইরে থেকে একটু ঘুরে গেলে এসে দেখলাম যে কোথাও জায়গা নেই, সব রুম ভরপুর মানে মেহমান শুয়ে আছে। যে তাদের তো আর খাপ জায়গায় শোয়ানো যায় না, তাদের এই জন্য রুম ছেড়ে দিয়ে আমি স্টোর রুমে ঘুমাইছি। তারপরে এসে আবার দরজা লাগিয়ে দিয়ে আমি শুয়ে পড়লাম। এখন এও প্রায় রাত শেষের দিকে, তখনও আমি আবার ক্লান্ত শরীর তো ঘুমায় পড়ছি, তখনও দেখি ওই একই অবস্থা, মানে ধুমসে চলতেছে।
তখন আমি বুঝতে পেরে আমি কি আর কিছু বলতেছি না, যে যা হয় হোক গা, তো মানে ছেলে তো আর থেকেও না। তো কিছু না বলে আমারও খুব ভালো লাগতেছিল। অনেক সময় পরে সে দেখি যে সেই বা কত পারে, মানে এক সময় ওর সবকিছু শেষ হয়ে গেল, পরে আমাকে বলতেছে, জাম্মু এখন তো সবারই মেহমানদারি করতে হবে, উঠে পড়ো। তো যাই হোক, একদম শেষ রাত্রে শুভ সাদিকের আগে আমি উঠে পড়লাম। উঠে ওকে সাথে করে বললাম যে ঠিক আছে, তাহলে মেহমানদারি করতে হলে তোমারও করতে হবে, তোমারও মেহমান আছে, আমারও মেহমান আছে, চলো মা ছেলে দুজনে গোসল সেরে নিয়ে তারপরে হচ্ছে সবাইকে আবার নাস্তা টাস্তা বানিয়ে খেতে দিই। তো তারপরে থেকে বন্ধুরা, মানে আমার ছেলে যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেল, লজ্জা ভয় ভেঙে গেল। তখন ও মাঝে মধ্যেই এরকম করতো, মানে আমাকে ডেকে, মানে আমার যেন বাধ্য করতো, ব্ল্যাকমেইল করার মতো, মানে খুবই চেষ্টা করে দিনের পর দিন এইভাবে ও একটা সাত রেগালও করতো। বলে যে আম্মু, তুমি কোনোদিন আমাকে বিয়ে শাদীর কথা বলে টলো না, মানে এভাবে আমি যে মানে একটা ইন্টারেস্ট মজা পেয়েছি এটা থেকে আমাকে বঞ্চিত করো না, দিনের পর দিন যেন তুমি আমাকে এ বিষয়ে একটু হেল্প করবা। তো আমি আর, আমারও আসলে ভালোই লাগতো, মানে ছেলে মানুষ তো, মানে খুব করেই ও করতো। তো তারপর থেকে আমি নিয়মিতই ওকে যাই হোক সহযোগিতা করতাম, সবকিছু দিতাম, ও করতো। আর ওর সার্বিক সেবা যত্ন যা কিছু একটু বেশি বেশি করে করতাম, কারণ আমি আমাকেও এতবার যখন মানে লজ্জা ভেঙে দিয়ে উপকার করা শুরু করলো, তা আমার খুব ভালো লাগতো বন্ধুরা। তারপর থেকে যেন কেউ এটা মাইন্ডও করে না, নিজের ছেলে। আমি ওকে নিয়ে মানে আমার বাড়ির মধ্যে সমস্ত কাজকর্ম করি। তা যাই হোক, সকাল শেষে ও আমি স্নান করলাম, স্নান করে সেরে সবাইকে মেহমানদারি করে যাক বিদায় টিদায় করে বাড়িটা ফাঁকা হয়ে গেল। তারপর থেকে ছেলের সঙ্গে আমার দিনের পর দিন চলতে থাকলো। কিন্তু বলা করার কিচ্ছুই ছিল না, মানে বাধ্যতামূলক যেন হয়ে গেছে ঘুমের ঘরে। তো বন্ধুরা, আমাদের গল্পটি যদি তোমাদের একান্ত ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আরো সুন্দর ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে অপেক্ষায় থাকো। নিজের স্বাস্থ্যের যত্ন নিও। আল্লাহ হাফেজ। দেখো, এই যে তুমি করলে, এটাই ভালো হলো না? মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, তাই কি হয়েছে? আমি তোমার শাশুড়ি, আমি তো আছি। এখন থেকে তুমি আমাকেই করবে, আর নিয়মিত এভাবে চলবে। তোমার কি ওদের ভবিষ্যতে আর কোনো সমস্যা আছে? তখন আমার জামাই বলে যে না আম্মা, আপনি যদি এইভাবে আমাকে দিনের পর দিন হেল্প করেন, তাহলে তো আর আমার দরকারই নেই। কারণ আপনার মেয়ে যখন দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি তো ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়েই নিছিলাম যে আমার আর একটা শাদী করতে হবে। কিন্তু তার আর দরকার কি? হ্যাঁ, আপনি তো কম না আপনার মেয়ের চেয়ে। আপনি হলে তো আরো ভালো হয়। আর এর ইতিপূর্বে আমি আপনার উপরে একটু টার্গেট করছিলাম যে আসলে আপনি যদি এই প্রকৃতির হন, তাহলে তো আমার জন্য একটু সুবিধা হয়। তো এখন দেখছি না চাইতেই জল। আপনি যখন আমাকে অন্য কোথাও আর কাজ করতে দিবেনই না, তাহলে আপনি নির্ভর থাকুন এখানে। তো আমি তখন বললাম যে তোমার কোনো সমস্যা নেই বাবা, আমি আছি না। আমি কি একদমই হয়ে গেছি নাকি? হ্যাঁ, আমি তোমার শাশুড়ি। আমার মেয়ে দুনিয়া ছেড়ে অল্প বয়সে চলে গেছে, হায়াত মৌত আছে, আল্লাহ পাক কখন কাকে নিয়ে যায়। তো তুমি এই নিয়ে টেনশন করো কেন? তোর বাকি জীবনটা আমাকে দিয়ে পার করবে। কারণ দেখো, তোমার শ্বশুর তো দুনিয়া ছেড়ে সেই ইতিপূর্বে চলে গেছে। মাত্র আমার একটা মেয়ে রেখে গেছিল, সেই মেয়েটাকে তোমার হাতে উঠাই দিয়েছিলাম, আর সেও দুনিয়া ছেড়ে চলে গেল। আসলে কখন কে যায়, যাওয়ার তো আর সিরিয়াল নাই। তো আমার মেয়ে নাই তো কি হয়েছে, আমি আছি না। আর আমার যে অর্থ ধন সম্পদ যা কিছু আছে, সব দুজন মিলে না হয় বাকি জীবনটা ভোগ করব, আর এভাবেই খেয়ে দিয়ে পার করবো। তোমার সমস্যা কোথায়? তখন আমার জামাই বলে, তাহলে আমি আপনার এই কথার গ্যারান্টি পাচ্ছি না। তখন তখন আবার আমি বললাম যে বাবা শোনো, তুমি গ্যারান্টি পাচ্ছ না, তাহলে কি করতে হবে গ্যারান্টির জন্য? তখন জামাই বলে যে আপনি আমাকে বাকি জীবনটাই যে এইভাবে করে যাবেন, তার গ্যারান্টি কি? আপনি তার চেয়ে আমাকে আপনার কোনো ধন সম্পদ একটু আমার নামে লিখে দেন। তখন ও বলতেছে ঠিক আছে, মানে আমার এই জায়গা ওই জায়গা সবটুকু মানে অংশ একটু ভাগ করে তোমার নামে আমি লিখে দেবো, তুমি গ্যারান্টি নাও। তখন জামাই বলে যে এটা শুধু এটা দিলেই হবে না, মানে প্রথম বছরেই একটা বাবু নিতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, এটা আসলে এলাকার মানুষ বা পাড়ার মানুষ যা বলে বলুক গা। এখন আমি তোমাকে হাত হাতছাড়া করতে চাচ্ছি না বাবা, কারণ তুমি এত দেখতে শুনতে হ্যান্ডসাম একটা ছেলে, আর তোমার মতো ছেলে আমার হাতে থেকে চলে গেলে এটা আমার আসলে ব্যর্থতা। আর আমি কখনো তা যেতে দেবো না। আর কারণ ইতিপূর্বে তোমার শ্বশুর ছিল তোমার মতো না, সে একদম নির্জীবী, মানে তার শরীরে চলতো না, অসুস্থ মানুষ।
এই রোগা রোগা ভাব। আর তুমি তো মাত্র তোমার সবে শুরু। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসলে তোমাকে আমি ছাড়বো না। তুমি এখন থেকে আমার সঙ্গে দিনের পর দিন এভাবেই থাকবে, এভাবেই করবে। আর আমরা গোপনে বিয়ে শাদী করে নেব। তোমার কি আপত্তি আছে বাবা? আমার জামাই হেসে বলে যে না আম্মা, আমার কোনো আপত্তি নেই। তবে এখন থেকে আর আমি আপনাকে আর আম্মা বলে ডাকবো না। আমার আর ডাকতে ইচ্ছা করতেছে না, কারণ আপনি আমাকে যে ধরনের প্রস্তাব করলেন, এরপরে কি আর আম্মা বলা যায়? তখন আমিও হেসে দিয়ে বললাম যে ঠিক আছে, তুমি আজকের থেকে আর আমাকে ওই আম্মা বলে ডাকার দরকার নেই। সোনা পাখি, যা বলে আদর করে ডাকতে মন চায় তুমি তাই বলে ডেকো। কিন্তু তবুও তুমি আমার হাত ছাড়া হয় না, অন্য কোনো কোথাও বিয়ের সম্বন্ধ জোটায়ও না, কোনো জায়গায় যাও না, কোনো মেয়ের পাল্টানে পড়ো না। তুমি সবসময় আমার হয়ে থাকবা। আমি সারাটা জীবন, এই বাকি জীবনটা তোমাকে নিয়ে পার করে দেবো। আর আমরা শোনো, গোপন একসময় কোর্ট ম্যারেজ করে বিয়ে শাদী করে মানে এটা রাখবো, মানে বৈধভাবে থাকবো। আর বাবু তাবু তুমি যা নাও প্রতি বছর একটা করে দেবো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু গ্যারান্টি এটা, তুমি এর জন্য কোনো টেনশন করো না। তো আমার জামাই তারপর থেকে বলে যে ঠিক আছে, এটা এলাকার মানুষ বুঝবে না। আর আমিও বাড়িতে থাকবো না, আপনার এখানেই থাকবো। তখন আমি বললাম যে ঠিক আছে, এটা বাড়ির থেকে যদি তোমার কোনো সমস্যা না হয় তাহলে তুমি এখানে থেকে যাবে, কারণ আমার তো এই যে বিল্ডিং বাড়ি, একদমই একা আমি পড়ে থাকবো। মানে এই কাজের বুয়া এসে রান্না করে দিয়ে চলে যাবে, তারপরে আমি তো একাই থাকি, তো এইভাবে কি সময় যায় বলো? ব্যাংক ব্যালেন্স যা করা আছে আছে, সবকিছু তুমি দেখাশোনা করবো, আমার অর্থ সম্পদ সবকিছু। আর আমরা প্রতিদিন মজা করব, বুঝো নাই? তখন আমার জামাই বলে যে ঠিক আছে সোনা পাখি, তুমি এটা চাইলে তুমি দেখছো কি? কারণ তোমার মেয়ে তো আমার হাতে দিছিলে, সে তো রোগা অসুস্থই থাকতো সবসময়, মানে আমাকে ঠিকঠাক মতো ইয়ে করতে পারতো না। আমারও খুবই মানে ইয়ে হতো, মানে সমস্যা হতো। তো তুমি যখন বলছো তোমার মতো মানুষই তো আমার দরকার, তো তারপরে আমি আবার বললাম যে ঠিক আছে, মানে তুমি তো জীবনে যতটুকুই অখুশি ছিলে, আনন্দ পাও নাই, সেইটা বাকিটুকু আমি পূরণ করব। তোমার লাগবে কত, তুমি এই নিয়ে কোনো টেনশন করো না তো বাবা। ঘোড়ার ডিম টেনশন করতেছে। তখন জামাই বলে আবার আমাকে বাবা বলছো তুমি? বাবা বলা যাবে না, তুমি আমাকে এখন থেকে আদরের সহিত বলছো। আর কি বোঝাইতে হবে তোমাকে? সোনা জান পাখি এভাবে ডাকবা, বুঝতে পারছো? তখন আমি হেসে দিয়ে বললাম ঠিক আছে ঠিক আছে, আমিও তো এটাই চাচ্ছি জান, তুমি আমাকে জান পাখি বলেই ডাকবা। এই বলে তো জামাই তখন আমাকে কাছে এসে যাই হোক একটু জড়িয়ে ধরে আদর করলো, তোমাকে এলো। তা আমিও ওকে একটু দিলাম। তো তারপর থেকে সে আমাকে চুটিয়ে মানে খুব করে আনন্দ সে যে ও আর আমি জীবনটা পার করতে থাকলাম। পরের বছরে আমাদের একটা কন্যা সন্তান হলো। তাকে মানে জামাই এটা আসলে আমার কাছ থেকে একটা গ্যারান্টি চাইছিল, তাই তাকে গ্যারান্টি দিলাম। তো তারপর থেকে ও আমার আহ, মানে আমার উপর একটা আস্থা করলো যে অদূর ভবিষ্যতে আমাকে তাড়াই দেবে না। জামাইও একটু শান্তি পেলো, আমিও যাই হোক আমার এই বাকি জীবনটা হয়তো আমি কোথায় যাব, আমার অভিভাবক কে হয়ে দাঁড়াবে, এই যে নানা টেনশন করতেছিলাম, এটার থেকে মুক্ত হলাম। তো জামাই যে, বাবা যে কি জামাই যে একটা মানুষ গো, তোমাদের কি বলবো বন্ধুরা, মানে অত বড় ইয়ে, মানে আমি কল্পনাও করতে পারিনি। মানে আমার প্রাণটা ভরে যায় আর কি, মানে ওর আদর যত্নে খুবই সুন্দর, ও একটা মানুষ হিসাবে খুবই ভালো, সৎ চরিত্রের মানুষ, দারুণ। আর আমিও খুব শান্তি পাচ্ছিলাম, মানে আমি ইতিপূর্বে জীবনে কখনো মানে এত আনন্দ সহিত জীবন যাপন করিনি। মানে সব দিক দিয়ে সে আমার যোগ্য। মানে আমিও তো উঁচলম্বা বেশ ফেকারালা মানুষ, আর ও আমার জন্য একদম পারফেক্ট ছিল। ও যেমনি উঁচলম্বা, দর্শনদারি, খুব দারুণ নায়কের মতো চেহারা। হ্যাঁ, ওই লোভ সামলাইতে না পেরে ওকে আর আমার হাত ছাড়া করলাম না। তো বন্ধুরা, আমার এবং আমার জামাইয়ের এই যে মানে একটা দুর্গতি, জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়া, যে আমার মেয়েটাও অল্প বয়সে জীবন থেকে চলে গেল, আবার আমার হাজবেন্ডটাও চলে গেল, এখন পড়ে রইলাম শুধু আমি আর আমার জামাই। তো তারপর থেকেই মানে সিদ্ধান্ত নিলাম যে আসলে বাকি জীবনটা তাকে এবং আমাকে একসঙ্গে এইভাবে, মানে এলাকার মানুষ কে কি বলবে এটা আসলে দেখার বিষয় না, নিজেকে তো বাঁচতে হবে মান সম্মানের সহিত। আর আমরা তো যেহেতু বৈধতা করেই নিয়েছি, তো সেখানে আপত্তিটা কোথায়? কে কি বললো এটা কোনো যায় আসে না, সেও পরের ছেলে আমিও পরের মেয়ে, সমস্যাটা কোথায়? তো আমরা আসলে এভাবে চলতে চলতে বন্ধুরা,
মানে ওর আর আমার পরের বছরে কি হলো না হলো, কত দূর কি হলো, এইটা পরের গল্পে আবার আসছি তোমাদের মাঝে। সুন্দর করে একটা গল্প তোমাদের আবার শোনাবো, আমাদের দুজনের, জামার এবং আমার। তো ততক্ষণে তোমরা ভালো থাকবা। আর শোনো, যাবার আগে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আরো সুন্দর সুন্দর গল্প এই তো আগামীতে নিয়ে আসছি। আর পরের বছর জামাই আমাকে মানে কিভাবে কি করলো, এটাও তোমাদের মানে একদম খুলে খুলে শোনাবো, বুঝতে পারছো? ততক্ষণে অপেক্ষায় থাকো। রূপালী, কল রিসিভ করছো না কেন? কি ব্যস্ত নাকি তুমি? না স্যার, বলেন। ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তোমার মায়ের অবস্থা কেমন? উনি কেমন আছে? তুমি যে বললা যে কিছু টাকা পয়সা লাগবে মায়ের চিকিৎসার জন্য, তো এই জন্য আর কি ফোন করলাম, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আমি একটু সমস্যার মধ্যে আছি স্যার। মানে আমার আবার সহজে কারো কাছে হাত পাতা হয় না তো, কিন্তু কি আর করার। মা অসুস্থ, হাসপাতালে ভর্তি করছে, এখন একটু বিপদের মধ্যে আছি স্যার। যদি আপনাকে তো আগে বলছিলাম, সম্ভব হয়তো কিছু টাকা পয়সা যদি দিয়ে এই মুহূর্তে হেল্প করতেন, আমি একটু কৃতজ্ঞ থাকতাম আপনার উপরে স্যার। রূপালী, আমি তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা তো রেডি করে রাখছি, তুমি একটু এসে নিয়ে যাও। আগামীকাল আসো তুমি। ও স্যার, তাহলে আমি আগামীকাল আপনার সঙ্গে কোথায় দেখা করব? উম আচ্ছা, তুমি এক কাজ করো রূপালী, তুমি আগামীকালকে অফিসে আসার দরকার নেই, তুমি আমার বাসাতে চলে আসো। আমার বাসাতে একদম ফ্রি আছে, লোকজন কেউ নেই। তুমি আসো, তারপরে তোমাকে একটু নাস্তা পানি খাওয়ায় টাকাটা দিব, তুমি তোমার মায়ের চিকিৎসা করবা, ঠিক আছে? ওকে স্যার, আমি আপনার প্রতি খুবই খুশি হলাম। কারণ আমি একটু টেনশনে ছিলাম, আমার হাতে পাতে যা ছিল স্যার, মায়ের চিকিৎসা করতে গিয়ে সব ফুরায় গেছে। এখন টেনশন করতেছিলাম যে আসলে আমার অফিসের কোনো কলিগের কাছে হাত বাড়াবো কিনা। কিন্তু তার আগেই যখন আপনি আমাকে নিজ থেকে ফোন করে একটু উপকার করছেন, আমি খুবই খুশি হলাম স্যার আপনার উপরে। আপনি আমাকে যখন যা বলবেন আমি এখন থেকে আপনার কথা মতোই চলবো। কারণ ইতিপূর্বে আপনি আমাকে অনেক অফার করছেন, অনেক কথাই বলছেন, যেটা আসলে আমি আপনার উপরে মানে একটু ভুল বোঝাবুঝির কারণে আপনার কোনো কথাই রাখিনি। অথচ অন্যদের সাথে ঠিকই আমি ঘুরছি ফিরছি, তাদের অনেক কিছু দিছি, কিন্তু আপনাকে আমি বঞ্চিত করছি অনেক কিছু থেকে স্যার। এখন থেকে আর এটা হবে না। আর এমনকি আগামীকালকে আপনার বাসাতে গেলে ওখান থেকে আপনাকে কোনো কিছু একটা দিয়েই আসবো স্যার, খালি মুখে আপনাকে আমি ওখানে রেখে আসবো না স্যার। সত্যি নাকি রূপালী? তুমি যেটা বলছো আসলেই কি এটা সত্যি? হ্যাঁ। স্যার, হ্যাঁ, রূপালী কাউকে মিথ্যা আশ্বাস দেয় না স্যার, এটা মাথায় রাখবেন। আমি এক কথার মানুষ, যাকে যখন যা দিই, কম দিনে স্যার অনেক কিছু একদম ভরিয়ে দিই, বুঝতে পারছেন? আপনি আমার উপরে অনেক খুশি হবেন। আপনার জন্য আমি একটা গিফট রেডি রাখছি স্যার, যেটা আপনি আসলে অনেক দিন ধরে চাইছেন। আপনি কখনো আমাকে জোরাজোরিও করেননি বা মন খুলে এটা বলেননি স্যার, কিন্তু আমি বুঝতে পারছি স্যার। কিন্তু আগামীকালকে যখন আমি আপনার বাসায় টাকা নিতে আসবো, আপনাকে আমি দিয়েই আসবো স্যার। আপনি এই নিয়ে কোনো টেনশন করেন না তো, আপনার বাকি জীবনটাও আমি দেখবো স্যার। আমি জানি যে আপনি ব্যাচেলার বাসা থাকেন, আপনার অনেক কিছুর প্রয়োজন হয়, আসলে আপনি আমাকে বলেন না তাই। তাছাড়া আমার আরো তো অফিসের কলিগ আরো দুইজন আছে, ওই যে করিম ভাই, তারপরে যে পারভেজ ভাই, ওদের সাথে ওই যে মাঝে মধ্যে আমি ঘুরতে যাই, ওরা কি আমাকে খালি খালি ছেড়ে দেয়? অনেক কিছু তারা আমার কাছ থেকে নিয়ে নেয়। আর আপনাকে শুধু শুধু আমি বঞ্চিত করছি, মানে আমি এতদিনে স্যার আসল মানুষটাই চিনলাম না। এখন আমি চিনতে পারছি বিপদের সময় কেউ থাকে না, পারভেজও নাই, উনাও নেই। অথচ আপনাকে কোনোদিন কোনো কিছু গিফট করতে পারেনি, আপনার সঙ্গে একটু সময়ও দিইনি। আর আজকে আমার বিপদের দিনে আপনি আমাকে সাহায্যের হাত বাড়াই দিলেন। এই জন্য আমি আপনাকে নিজ থেকেই অনেক কিছু দিব, যা আপনি কল্পনাও করতে পারবেন না স্যার। আপনি টেনশন করেন না, আমি কালকে কয়টা আসবো স্যার? এই রূপালী, তুমি কালকে এক কাজ করো, ঠিক বেলা 3টার পরে আমার বাসাতে আসো তো। আর আসার আগে আমাকে একটা ফোন করে আসবা, বুঝতে পারছো? আমি যদি কোথাও কোনো কাজে আটকে থাকি বাইরে, তবু আমি বাসাতে চলে আসব। আর আমি বাসাতে থাকারই চেষ্টা করব, তুমি 3টার মধ্যেই চলে আসবা, বুঝতে পারছো? ওকে স্যার, তাই হবে। আমি কালকে 3টার মধ্যেই চলে আসব। আর শোনেন স্যার, আপনি একটু নিজে মানসিক ভাবে প্রস্তুতি থাকবেন, বুঝতে পারছেন আমি কি বলছি? আমার কথা বোঝেননি আপনি? আরে হ্যাঁ, তুমি টেনশন করো না তো, তুমি আসলে যা বলতে চাইছো আমি বুঝতে পারছি। আমি রেডি আছি, তুমি এ নিয়ে কোনো টেনশন করো না। আমি কি ওই পারভেজ বা ওই করিম ওদের মতো নাকি? আমার হিসাবটা আলাদা। আমি একদম স্ট্রং আছি, তুমি আসো, কোনো সমস্যা নেই। আর আমার বাসাটা একদম ফ্রি আছে, কোনো লোকজন, কোনো কোলাহল, কোনো কিছু নেই, একদম নিরিবিলি। আমি তো একাই ব্যাচেলার থাকি, বোঝো না? ও 2 মাস 3 মাস পর পর দেশের বাড়িতে বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাই, আর তারপরে আসি, এই যে এখানে একাই পড়ে আছি।
জানি না কবে বিয়ে শাদী করবো। আচ্ছা, তুমি কথা না বাড়িয়ে তুমি কালকে চলে আসো, হ্যাঁ? স্যার বলছিলাম যে মা তো এখন আপাতত একটু সুস্থ আছে, আর আজ কদিন আমি হাসপাতালে আছি, আমিও একটু ক্লান্ত মনে হচ্ছে নিজের কাছে। তো আমার বড় ভাই বা আমার ফ্যামিলির আরো অন্যান্যরা যারা আছে ওরা আজকে রাতটুকু আমার মায়ের পাশে থাকবে হাসপাতালে। তো আমি বলছিলাম যে আগামীকালকে যদি আমি আপনার বাসাতে আসি, না হয় রাতটুকু আপনার সঙ্গে থেকে যাব, কোনো আপত্তি আছে আপনার স্যার? আরে না না, আপত্তি থাকবে কেন? এটা তো আরো ভালো হয়, একটু সময়টা বেশি পাওয়া যাবে, বেশি বেশি করে মজা করা যাবে, বুঝতে পারছো? হুম। এই তাড়াহুড়ার কাজ নাকি? রিল্যাক্সে মনে করো বাসাতে ভালো মন্দ আয়োজন করলাম, খাওয়া দাওয়া করলাম, দুজনে আড্ডা মারলাম, অনেক কিছুই হলো। হুম। একটু সময় থাকলে পরে অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু অনুভূতিটা নেওয়া যায়, বুঝতে পারছো? আরে এ নিয়ে কোনো টেনশন করো না, তুমি একদিন কেন 2 দিন থাকো আমার বাসাতে, টাকা পয়সা নিয়ে তারপরে যাবা। আর এমন কি, তোমার আচরণটা যদি রাত্রে আমি একটু ভালো পাই, মানে তুমি আমাকে যদি গিভ এন্ড টেক অনেক কিছু যদি উপহার দাও, তাহলে তো এই টাকা তোমাকে পরিশোধ করতেই হবে না, বুঝতে পারছো? কোনোদিনও দিতে হবে না। তাই নাকি স্যার? হ্যাঁ, এত খুশি মনে মনে। হুম, এতদিনে বুঝতে পারছি স্যার আপনার মধ্যে অনেক রোমান্টিকতা আছে, কিন্তু আপনি কখনো প্রকাশ করেননি ওই পারভেজদের মতো। আর আজকে যখন আপনি আমার বিপদে দাঁড়াচ্ছেন আমার পাশে, তো আমি তো আপনাকে কি যে দেবো আর কি না দেবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না। তারপরেও আবার এখন আবার বলছেন যে যে টাকাটা আপনি আমাকে হাওলাত দিবেন, এই টাকা আপনাকে ভবিষ্যতে আর কোনোদিনই দিতে হবে না। তাহলে স্যার আমি আপনাকে কি দিব স্যার? আমার কাছে কি আছে? আমার এই পায়ের থেকে মাথা অব্দি এইটুকু ছাড়া তো স্যার আর কিছুই নেই। এতে কি আপনার মন ভরবে স্যার? খুশি হবেন আপনি? হ্যাঁ। দেখেন স্যার, আমি সারা রাত ভরে আপনার সেবা যত্ন করবো। আপনি দেখবো কত পারেন স্যার, যত খুশি তত করবেন, আমার কোনো আপত্তি নেই স্যার। তবে কোনোদিন এই টাকা পয়সা আর আমার কাছ থেকে চায়েন না, আর আমিও আপনাকে দিতে পারবো না স্যার, কারণ আমার হাতের অবস্থা তো আপনি বুঝতেই পারছেন। মায়ের চিকিৎসার জন্য অনেক কিছু শেষ করে ফেলছি, মানে আমার হাতে টাকা পয়সা যা ছিল জমানো সব শেষ। এখন শুধু আপনি এই যে আমাকে এই মুহূর্তে এইটুকু হেল্প না করলে আমি তো আসলে একটু মানে পেরার মধ্যে পড়ে যেতাম যে কোথায় কি করবো, কার কাছে চাইবো। আমার ভাই ব্রাদার তারাও কোনো অর্থপত্তিশালী না, তারা গরিব মানুষ, বুঝতে পারছেন স্যার? এখন যদি আপনি চান, আমি তো মহারানীর কাছে আপনার কোনো কিছু অভাব থাকবে না স্যার, মহারানী আপনাকে সব কিছু গিফট করবে। আপনি শুধু রেডি থাকেন, আপনি পারলেই হয়, বুঝতে পারছেন স্যার? আপনি আসলে মানে এই কথাটা অনেক দেরি করে ফেলছেন স্যার, আগেই বলতেন। আমি কত সময় কত কাউকে দিছি, আরে আমি পারমানেন্টলি স্যার আপনার থাকতাম, কারণ আপনার কাছে এত সুযোগ থাকতে আমি কেন এদিক সেদিক যাব? যেহেতু আপনি ব্যাচেলার থাকেন, ওখানে সুযোগটাই তো 100% স্যার। আর আপনি শুধু আমাকে এটা মুখ ফুসকে কোনোদিনও বলেননি, সততা সততা নিয়েই পড়ে থাকেন। কি লাভ হলো আপনার? এই যে আজকে বললেন, আজকে দেখেন তো না চাইতে কত কিছু আপনি পেয়ে যাচ্ছেন। হুম। ঠিক আছে স্যার। রূপালী, হেসো না হেসো না, দেখবো নে তুমি আমাকে কতটাই আদর যত্ন করতে পারো। দেখা যাবে নে, আমিও কম না, বুঝতে পারছো? যেহেতু বিয়ে শাদী করিনি, আমি তো ইয়াং মানুষ। আর তুমি আসো, দেখবো নে তারপরে তুমি কত পারো না আমি কি করতে পারি। হুম। আরে আমার বাসাতে আসতেছো না তুমি, তোমার সেবা যত্ন তো আমাকে করতেই হবে বেশি বেশি করে। আর যদি তোমার আমার সেবা যত্ন ভালো লাগে, তাহলে মাঝে মধ্যে এসো আমার বাসাতে, বাসা তো ফ্রি আছে নাকি? হ্যাঁ স্যার, দেখবো নে আপনি কত পারেন। ঠিক আছে স্যার, আমি আসতেছি আগে, তারপরে আমার যতক্ষণ না হবে অতক্ষণ কিন্তু আপনাদের ছাড়ছি না। আর এরপর থেকে স্যার নিয়মিত, বুঝতে পারছেন, মানে নিয়মিত আমি আপনার বাসায় আসবো, আসা যাওয়া করব, যেহেতু কোনো বাধা নেই, আপনার বাসা তো ফ্রি আছে। আর আপনিও আমাকে যখন প্রয়োজন হয়, আপনার কখন বা কি প্রয়োজন হয় না হয়, মনের মধ্যে কি উদয় হয়, এটা মনের মধ্যে চাপা রাখবেন না স্যার। আপনি আমাকে খালি একটা ফোন করবেন, তাই আমি টুক করে আপনার বাসাতে চলে আসবো, এসে রাতটুকু থেকে যাব না হয়। তাহলে কি হবে? আপনার সবকিছু ইয়ে হলো না, সমাধান হলো না স্যার, আমি যদি আপনার কাছে আসি? আরে আপনি কত খুশি হবেন আমি কাছে গেলে, জানেন? আপনি কল্পনা করতে পারবেন না যে জীবনে আপনার আর মনেই হবে না যে দেশাদি করি আর, বুঝতে পারছেন স্যার? আমি ঠিক আছে, তো রাখতেছি, মায়ের কাছে লোকজন আসছে তো আর এখন কথা বলতে পারছি না। তো আগামীকালকে 3টের পরে আমি আসছি, আপনি বাসায় থাকবেন, কোথাও যাবেন না। ওকে স্যার। তো বন্ধুরা,
আমার এই স্যারের সাথে সংলাপটি শুনে যদি আপনাদের একান্ত ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর হ্যাঁ বন্ধুরা, আরো সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই নিজের যত্ন নিন। আল্লাহ হাফেজ।